মমতা বন্দ্যোপাধ্যায় 500 দিচ্ছে, 1000 দিচ্ছে, সংসার চলে না 500 টাকা 1000 টাকায়। কিন্তু কি হয়, এই যে আমার মায়েরা বসি আছে, নানি দাদি বসি আছে, বাড়ির সামনে দিয়ে আইসক্রিম আলা গেলে আগে ভয়ে ঘরে লুকাইছেন, নাতি নাতনি আসিয়া আইসক্রিম খাওয়ার জন্য দাবি করবে। এলাই আর লুকান না, আইসক্রিম ডাকিয়া 2টা আইসক্রিম নেন, একটা নিজে খান আর একটা নাতি খাওয়ান, হাসি মুখে দুইজনে আইসক্রিম খান। এই হাসি যে তোমার দিছে মমতা ব্যানার্জি, এই হাসিটাকে ধরে যদি রাখতে চান, এই শক্তিটাকে যদি ধরে রাখতে চান, বাংলার কৃষক যদি নিজের শক্তি ধরে রাখতে চান, ক্ষমতা ধরে রাখতে চান, মমতার হাতকে শক্তিশালী করতে হবে। সেই কাজে সবাই এগিয়ে আসবেন। আগামী নির্বাচন একেবারে এই দিনহাটা মহকুমা আমার অন্যদের দ্বারা খেপে যাবে। আমি দিনহাটা মহকুমার দাঁড়িয়ে যেহেতু বক্তব্য রাখছি, আমার সিধাই দিনহাটা চ্যালেঞ্জ নিয়ে একেবারে এমন ভোটে জেতাতে হবে যে নিশীথ প্রামাণিক যেন আর মাথা তুলে এখানে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপনারা ভালো থাকুন, আপনারা লড়াইয়ের জন্য তৈরি হন, এই আবেদন করে সবাইকে আবার শুভেচ্ছা, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তিস্তা নদী 2 ভাগে ভাগ করে রাখিছে। কংগ্রেস আমল গাইছে, বামের আমল গাইছে, কিন্তু সবাই খালি প্রতিশ্রুতি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী সেতু করিয়া দেখে দিন যে মেকলিগঞ্জ আর হলদিবাড়ি একটা সুতার মধ্যে দিয়া একে সূত্রে বন্ধন করলে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কালজানি নদীর ব্রিজ তুফানগঞ্জ যাইতে কায় করলে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা সবাইকে কই যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যে আজই গোটা পশ্চিমবঙ্গকে একটা সূত্রে বাঁধছে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঠাকুর পঞ্চাননের কথা, উমরা নারায়ণ সেনের কথা কইছিল, ঠাকুর পঞ্চানন বর্মনের কথা কইছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর পঞ্চানন বর্মার ইউনিভার্সিটি করে দিন, বিশ্ববিদ্যালয়। আর আমার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মভিটা খলসামারি, সেটি কিনা ঠাকুর পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস, আমার সেটি কিনা করে দিন। শুধু এইটা করিয়া ক্ষান্ত হয় নাই, প্রত্যেকটা জায়গায় একটা করে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, কুচবিহারে মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজ, একটার পর একটা মেডিকেল কলেজ। আমার এদিকে আমার ছাওয়ার ঘর আজ ডাক্তারি পড়িয়ে আমার এদিকে চিকিৎসা যাতে পড়ি পড়ে তার ব্যবস্থা করেছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই এলাকায় আমার কিছুক্ষণ আগে শুনলেন যে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ, এই সার্কিট বেঞ্চ নিয়ে কত আন্দোলন, কিন্তু কায় করলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়। একটার পর একটা উন্নয়ন, এই উন্নয়নের বন্যা কায় করেছে, উন্নয়নের কারিগরটা কায় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অনেক বক্তা আছে, তাই মোর বক্তব্য আর দীর্ঘায়িত করিম না, শুধু সুগাকে একটা কথাই কম, আগামী লোকসভা নির্বাচনে সবাই মিলিয়া ওই আমার এদিকার বিজেপির যে নিশীথ প্রামাণিক, যার আগামী কাল যার ব্যাপারে আমরা থানার যাবো, থানার যায় জবাব চাইতামো, এলাও কেন উয়াক বাহারাত রাখিছে, এলাও কেন উয়াক অ্যারেস্ট করা হয় নাই, এই জবাব আগামীকাল দিনহাটা থানার আমার সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে আগামীকাল আমরা জমায়েত করিয়া এই কথায় কব, এই কয়েকটা কথা কয়া সবাইকে আরেকবার আবেদন জানিয়া মোর বক্তব্য শেষ করেছ। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানীয়। আমি বক্তব্যটা দীর্ঘায়িত করব না, শুধু আমি আপনাদের একটা কথাই বলবো, মমতা ব্যানার্জি কে আপনারা 11 সালে ক্ষমতায় বসিয়েছেন, 11 সাল, আর এটা হচ্ছে 23 সাল, এই তো গেল 24 সাল শুরু হয়েছে, মানে 12 বছর পার হলো, 13 বছরে পদার্পণ করলো। মমতা বন্দ্যোপাধ্যায় এই 12 বছরে
মমতা ব্যানার্জির উন্নয়নের কথা আপনাদের নতুন করে আর বলার দরকার নেই। গত বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি লক্ষ্মীর ভান্ডার দেব, বলাও শেষ, বিধানসভায় ওনাকে ক্ষমতায় বাংলার মানুষ নিয়ে এসেছে, লক্ষ্মীর ভান্ডার। আজকে দেখেন মা বোনদের জিজ্ঞাসা করেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এরকম 72 ধরনের প্রকল্প। তাছাড়া সামাজিক উন্নয়নের কথা কি বলবো, ওই পরেশ দাও বলল যে ব্রিজ কোনোদিন হতে পারেনি। আমার মনে আছে যেদিন ব্রিজটা প্রথম আমরা এখানে শুভ সূচনা করতে আসছি, একটু বলতে হয়, আমি তখন নতুন বিধায়ক, গৌতম দেবকে নির্দেশ দিয়েছে, গৌতম তুমি রবি বিনয় এই আমাদের যারা এমএলএ ছিল, অর্ঘ ঠর্ঘ হিতেন দা এরা যারা ছিল তাদেরকে নিয়ে ব্রিজটা আজকে শুভ সূচনা করো। গৌতম দা ডায়াসে, আমি এই লোকাল কয়েকজন কর্মীদের নিয়ে বলাই কোটোকোনা ব্রিজ কেন হবে, চলো তো একটু দেখি। বড় বড় মেশিন পত্র সব সামনে, ওই দিনহাটার থেকে সিতাইয়ের মানসিরা ভারুকা করিয়া তামাক নিয়ে আসছে, যায় আর কয় দেখছেন, ঠিক এই ভাষায় আমার কানে আসছে যে দেখছেন বামফ্রন্টের ঘর 18 বার শিলান্যাস করলে, শিলান্যাস, আর ইন্ডিয়া বলে এলা শুভ সূচনা করিবে। দেখো আমি আরো একটা নয়া সং নিয়ে আসছে, আমরা বলে সং নিয়ে আসছে। এই কথাটা আমার সামনে বললো, তখন ওই দাদাকে ডাইকে বললাম, দাদা শুনেন, আমরা সং দেখানোর জন্য আসি নাই, আপনারা দেখবেন এই বড় বড় মেশিন পত্র আসছে, আজকের থেকেই কাজ হবে, আজকে শুভ সূচনা করব। আজকে আমরা কিন্তু কোনো সময় কোনো কাউকে লোক দেখানো কিছু করি না, আমরা যা করি প্রকাশ্যে করি এবং খোলামেলা ভাবে আলোচনা করে করি। এবং এই 12 বছরের উন্নয়নের বাংলার এমন কোন মানুষ নেই, এমনকি বিজেপি বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, তারাও বঞ্চিত হয়নি। দেখবেন যে কোনো পরিবারকে বিজেপি সিপিএম ওদেরকে বুকে হাত দিয়ে বলবেন তো, ভাই তোর ছেলেটা বা মেয়েটা সাইকেল পায় নাই, 12 পড়লে মোবাইল পায় নাই, বিভিন্ন ধরনের, এগুলো কেউ বলতে পারবে না যে হ্যাঁ পাইছি, সবাই পেয়েছে। আর একদিকে আমি কাদের কথা বলছি, বিজেপির কথা। 10 বছর হতে চলল, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। একটা লোক কান্ত খোদ বিজেপিকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছরে এত উন্নয়ন করে দিয়েছে, আর দিল্লির গদিতে একবারে ফুল পাওয়ার, এত বড় পাওয়ার চিন্তা করা যায় না। দিল্লির গদির প্রধানমন্ত্রীর পাওয়ার, বিশাল পাওয়ার। কি উপকারটা লাগছে আমাদের, কি উপকারে লাগছে প্রশ্ন করুন না আপনারা প্রশ্ন করুন, প্রতিবেশীদের কাছে প্রশ্ন করুন, ভাই বিজেপি কি আমাদের কাজে লাগছে। ওই নরেন্দ্র মোদী নোটবন্দির সময় কইছিল 15 লক্ষ কোটি টাকা দিব, এটা মমতা বন্দ্যোপাধ্যায় না হয় যা কয় সেটা করে। এটা ওই জন্য নরেন্দ্র মোদীকে অনেকে কয় যে এমন প্রধানমন্ত্রী দেখি নাই এত ডাহা মিথ্যা কথা কয়, এটা বাস্তব কথা। অনেক ভুড়ি ভুড়ি তথ্য দিয়ে আমরা প্রমাণ করে দিতে পারি নরেন্দ্র মোদীর মতো মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে আর একটাও হয় নাই। আর ইনার চামচাগুলা আরো কবাদ হচ্ছে, যে দল 417 টাকার গ্যাস সিলিন্ডার আজকে 1200 টাকা নিয়ে গেছে, আরো ইনার চামচাগুলা সব দল ঘুরিয়ালা বিজেপি গেছে, এলাকায় ওই 400-500 টাকায় গ্যাস সিলিন্ডার দিবে। আরে বাবা, তোমার প্রধানমন্ত্রী মিথ্যা কথা কয়া, তোমার প্রধানমন্ত্রী কথা রাখে না। দেখেন এরকম অনেক উদাহরণ আছে। আমি বলছি যে আমার বক্তব্যটাকে দীর্ঘায়িত করব না, কারণ সবাই একটু 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 করে বলবে। আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ করব, মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কাজগুলো করেছে, সেই উন্নয়নের নিরিখে আপনারা মানুষের দরবারে গিয়ে আহ্বান জানাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে, যে এই তো এই বছরে 24 সালে লোকসভা নির্বাচন হবে, আর যেন ওই খুনি ডাকু ডাক না পাঠান বা এই খুনি ডাকুর দলগান না পাঠান। দেখেন এই যে উদয়ন দা একটু আগে বললো, ওর নামে ওয়ারেন্ট আছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে পুলিশকে অ্যারেস্ট করো। আরে বাবা, এমন তো একটা নীতি নৈতিকতা থাকার দরকার কেন্দ্রীয় সরকারের। স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হবেন, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তার কি করিয়া একটা খুনি লোক ওই দপ্তরের, আরে এখনই তোকে সরাই দেওয়া
দরকার। বিজেপির যদি নৈতিকতা থাকে তাহলে তোকে এক্ষুনি সরাই দেওয়া দরকার, যে তুমি আগে কোর্টের কাছে পরিষ্কার হয়ে আসো যে তোমার বিরুদ্ধে কোনো মার্ডার কেস নাই, তুমি সৎ, তোমাকে আগে জায়গা দিব। এত বড় সাহস তো বিজেপি দেখাতে পারছে না। তো যাই হোক, যে ভুল আমরা 19-এ করেছি সে ধরনের ভুল যাতে না হয়। এবং এর দ্বারা কি উপকারটা পেয়েছি, একটা দিল্লির মন্ত্রী, আপনারা দিনাটার মানুষ, আপনাদের এলাকার বাসিন্দা, আপনাদের এলাকায় যদি কিছু একটা উন্নয়ন করে থাকে, আরে কেন্দ্রীয় সরকার প্রতি বছর একটা এমপিকে জানেন 5 কোটি টাকা দেয় এলাকার উন্নয়নের জন্য, তাহলে 5 বছরে 25 কোটি টাকা, কত কাজ হওয়া দরকার। আমার ওদি বাদ দেন, আমার মাথামায় বাড়ি, আমার দিনাটা, তোমার দিনাটা সাব ডিভিশনে যদি করলে গায়ে জিজ্ঞাসা করেন না বিজেপিদের কোথাও কোনো কাজ করছে কিনা। আর কতদিন দেখবেন এদের মুখ চেয়ে। একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তা বললো, এই যে আমাদের বাংলার ন্যায্য পাওনা, গরিব মানুষের 100 দিনের টাকা, ঘরের টাকা, জামাই আবাস যোজনার টাকা, সবগুলোর থেকে আটকে রেখেছে বাংলাকে। তার কতদিন এই বঞ্চনা সহ্য করবে গ্রাম বাংলার গরিব মানুষ? তাই আমি অনুরোধ করবো, আপনারা উঠে আসুন, রুখে দাঁড়ান। এই যে আপনাদের এই ন্যায্য পাওনার জন্য আন্দোলন যদি কেউ করে থাকে, সেটা তৃণমূল কংগ্রেস করছে। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সিতাই বিধানসভা ভিত্তিক প্রকাশ্য যে সভা, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে এবং সিতাই এর মাননীয় বিধায়ক, আমাদের দলের নেতা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নেতৃত্বে আজকের যে সভা, এই সভায় দলের চেয়ারম্যান, সভাপতি সহ সকল নেতৃত্বরা উপস্থিত আছেন। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সহ অন্যান্য সকলে এবং আপনারা যে বক্তব্যটা দিয়ে, উদয়নদা যে খবরটা দিয়ে আজকের বক্তব্য শুরু করেছেন, আমি সেই রেস ধরে দুটো কথা বলি। যে আবু মিয়া 2018 সালে খুন হয়েছিলেন এবং তিনি তখন পঞ্চায়েত সদস্য ছিলেন, আর আমাদের দল তৃণমূল কংগ্রেস, তার ছেলে আসাদুল এখানে আছে, এখানে আসো। আসাদুল আমাদের দলের এবারের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। তার এখনো প্রত্যাশা, তার বাবাকে যারা খুন করেছে তারা শাস্তি পাবে, এবং সেই খুনের এফআইআর এর প্রথম নাম ছিল নিশীথ প্রামাণিকের। আইন তার নিজের কোর্স, নিজের ঢঙেই চলছে। মহামান্য কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, সেই সার্কিট বেঞ্চ আজকে নিশীথ প্রামাণিকের জামিনের আবেদন খারিজ করেছে। স্বভাবত এটা আমাদের সকলের প্রত্যাশা যে পুলিশ খুনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অ্যারেস্ট করবে এবং যদি না করে আমরা আগামীকাল থেকে লাগাতার আন্দোলন কর্মসূচিতে নামব। আমি জেলা সভাপতি, এখানে উদয়নদা আছে, আমি দু কথা বলার জন্য আসাদুলকেও বলবো, সেও যাতে তার অবাক্য যে যন্ত্রণা, তার বাবার খুনিরা কেন অ্যারেস্ট হয়নি তার কথা সে আজকে এই মঞ্চে তুলে ধরুক। আমি এটা চাই। আমি এখনই তাকে মাইক দিচ্ছি, সে দুটো কথা বলব। আজকের এই প্রকাশ্য কর্মী সভায় উপস্থিত সকল জেলার নেতাগণ সহ উপস্থিত সিতাই বিধানসভার প্রত্যেক অঞ্চলে যে মায়েরা, বাবারা, দাদারা এই মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন, এই মঞ্চে আমি বেশি কিছু বলবো না, দু একটা কথা বলবো। 11/4/2018 পঞ্চায়েত নির্বাচনে আমার বাবাকে যেভাবে নৃশংসভাবে খুন হয়েছিল আমি প্রত্যক্ষ, আমি বাড়িতেই ছিলাম সেই দিন। বাবাকে কাঁধে ভরে তুলে নিয়ে গিয়ে একটা পাশে ধান ক্ষেত ছিল, সেখানে গিয়ে এমনভাবে নৃশংসভাবে ছুরি দিয়ে, মাথায় কোপ দিয়ে আমার বাবাকে খুন করা হয়েছিল। আমার ডান পায়ে, আমি যখন বাবাকে বাঁচাতে গিয়েছিলাম তখন আমার ডান পায়ে আমাকে গুলি করা হয়েছিল, তখন আমি আর এগিয়ে যেতে পারিনি। তারপরে আমার মাকে অনেক মারপিট করেছিল,
টানা হেঁচড়া করেছিল। তারপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, পরে আর তেমন কিছু আমি জানতে পারিনি। তাই দল আমাকে সম্মান দিয়েছে বা আমার পরিবারকেও সম্মান দিয়েছে। আজকের ডেটে আমি পঞ্চায়েত সদস্য হতে পেরেছি। এবং আজকে যে আমাদের প্রিয় মন্ত্রী সম্মানীয় উদয়ন গুহ মহাশয় যে সংবাদটি দিল, আমি তো জানতে পারিনি, এই মঞ্চে আমি শুনতে পেলাম যে আমার বাবা যে ফেয়ার কপি ছিল, কেসে যে নাম ছিল, হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট তার জামিন নাকচ করেছিল। সেই উদ্দেশ্যে আমাদের দলের পক্ষ থেকে যে আগামীকালকে দিনহাটা থানায় ঘেরাও কর্মসূচি, কারণ একটাই, নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করতে হবে। এমন খুনি ব্যক্তিকে ভারতবর্ষের এমন একটা সুনামধন্য জায়গায় রাখা যায় না, তেনার দ্বারায় কোচবিহার ডিস্ট্রিক্টে উন্নয়ন হবেও না। কারণ খুনি লোকের মাধ্যমে কোনোদিন উন্নয়ন হতে পারে না। তার কাজ একটাই, মানুষকে কিভাবে শোষণ করে খেতে হবে। তাই আগামী দিন অর্থাৎ আগামীকাল সকলের কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি, আমার বাবার হয়ে আমার পরিবারের পাশে থাকবেন, যে যাতে আপনারা সকলেই কালকে দিনহাটা থানায় অর্থাৎ 12টার সময় দিনহাটা থানায় এসে আমার বাবার যেন পরমাত্মা শান্তি পায়। নিশীথ প্রামাণিককে যদি আমরা গ্রেপ্তার করতে পারি, তাহলে হয়তোবা আমার বাবা একটু পরমাত্মা শান্তি পাবে। এই আশাটুকু রাখছে আপনাদের কাছে। আমার আবেদন এতটুকুই। আমার বক্তব্য আমি শেষ করলাম। আসাদুল তার বক্তব্য বলবো, এবং এই চাওয়া আমাদের সকল তৃণমূল কংগ্রেস পরিবারের। আমরা নিশ্চিতভাবে আগামীকাল জেলা নেতৃত্বদের নেতৃত্বে আমরা সকলে মিলে আগামীকাল দিনহাটা যাব এবং আমাদের বক্তব্য রাখব যে অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা বহাল রয়েছে সেটা ইমপ্লিমেন্ট করা হোক পুলিশের কাছে, এটা আমাদের আবেদন থাকবে এবং লাগাতার কর্মসূচির মাধ্যমে সেটা আমরা ফলপ্রসূ করতে চাই। আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমার বক্তব্য দুটো। আপনারা জানেন 2019 সালের লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে কি ঘটেছিল এই সিতাইয়ের বুকে। বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার বাড়ি আক্রমণ, তিনি বাড়িতে নিজে থাকতে পারছেন না, পার্টি অফিস ভাঙচুর করা হলো, বহু পার্টি অফিসে অগ্নিসংযোগ, এই গোসানিমারি পার্টি অফিসও ভাঙচুর করা হয়েছে 2019 সালের নির্বাচনের পরে। এই গোসানিমারির বুকে বাসু সহ সোমনাথ সহ রাখালরা অত্যাচারিত হয়েছে বিজেপির ক্যাডারদের দ্বারা। এবং তার 1 বছর পরে 2020 সালে বইমেলা থেকে যখন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ফিরছিলেন, এই চৌপথিতে এই বিজেপি পার্টি অফিসের সামনে বিধায়কের গাড়িতে আক্রমণ হয়, বিধায়কের উপর আক্রমণ হয়, প্রাণঘাতী হামলা হয়। বহু তৃণমূল কংগ্রেস পরিবারকে অত্যাচারিত হতে হয়। সিতাইয়ের এক ঝাঁক তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী 3 মাসের অধিক সময় কোচবিহার, আলিপুরদুয়ার বিভিন্ন প্রান্তে ছিল। এই যে বিশু প্রামাণিক সহ স্বপন দাস সহ যারা নেতৃত্ব দিত সিতাই এলাকায়, তারা বাড়িতে থাকতে পারে। আমরা 2024-এ সেই ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, তাই জন্য তৃণমূল কংগ্রেসের সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আহ্বান, আসুন আমরা আরো বেশি সংঘবদ্ধ হই। সিতাইয়ে আপনারা লিড দিয়েছেন বহু ভোটে 2019-এ, তাও আমরা কোচবিহারে জিততে পারিনি। আর এবার আমার বিশ্বাস রয়েছে সিতাইয়ে বিধানসভায় এই লোকসভা ভোটে যত ব্যবধান বাড়বে, কোচবিহার লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন তত বাড়বে এবং আপনারাই হবেন জয়ের মূল কারিগর। এই দিনহাটা বিধানসভা, সিতাই বিধানসভা পথ দেখাবে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বে কেন্দ্রের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি আন্দোলন সংগঠিত করছে। 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার কাজের টাকা যাতে বাংলার মানুষ পেতে পারে, তাই জন্য আন্দোলন কর্মসূচি চলছে। আপনারা জানলে অবাক হবেন, বাংলায় 100 দিনের কাজের টাকা যেমন বন্ধ করা হয়েছে, সারা ভারতবর্ষে পর্যন্ত 19 কোটি মানুষ তারা
জব কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করতে পারেনি বলে তাদের মজুরি আটকে আছে। এই ডিজিটাল ইন্ডিয়ার নামে নরেন্দ্র মোদীর সরকার গরিব খেটে খাওয়া মানুষ 100 দিনের মজুরি প্রাপ্য মানুষগুলোকে বঞ্চিত করছে। ডিজিটাল ইন্ডিয়ার নামে প্রতিদিন গ্যাসের সঙ্গে আধারের লিঙ্ক, আধারের সঙ্গে ব্যাংকের পাসবইয়ের লিঙ্কের নামে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে আর মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। একটি প্রায় 8 কোটি জব কার্ড বাতিল হয়েছে শুধুমাত্র এই লিঙ্ক করতে পারেনি বলে। মজুরি আটকে গিয়েছে 19 কোটি মানুষের সারা ভারতবর্ষে। এটা হতে পারে না। আমরা কোন দেশে বাস করছি যে দেশের গরিব মানুষদের পেটে লাথি মারা হচ্ছে?